বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নানা সংকটে বাংলাদেশ এবং পৃথিবী, তার মধ্যে কোভিড একটি বড় সংকট। বিশ্বজুড়েই রাজনীতিতে রাজনৈতিক সংকীর্ণতা, উগ্র জাতীয়তাবাদ এটিও একটি সংকট। সেই সংকট কাটিয়ে উঠবারও একটা চেষ্টা পৃথিবীব্যাপী হলেও মার্কিন যুক্তরাষ্ট্র একটা খানিকটা ইউটার্ন নিয়েছে তার নির্বাচনের মধ্য দিয়ে, সেটি মোটামুটিভাবে স্পষ্ট। বাংলাদেশেও নানা ধরনের নির্বাচন হচ্ছে, নির্বাচনে নানা রকমের প্রশ্ন বহুদিন ধরে আছে। রাজনীতি কতটা আছে কতটা নেই, রাজনীতিবিদদের হাতে আছে কিনা, দুর্নীতির কারা করেন, রাজনীতিবিদরা না আমলারা, সেগুলো নিয়ে নানা রকমের আলোচনা এবং বিতর্ক, সব বিলিয়ে পরিস্থিতিটা বেশ খানিকটা জটিল। এবং আমরা এর মধ্যে নানা রকমের সামাজিক সংকট দেখেছি, তার মধ্যে ধর্ষণ একটি সংকট। আমরা কোভিড-19 বা করোনার আগে গত বছরটি আমরা পার করেছি ডেঙ্গু আতঙ্কে, এবং সেই ডেঙ্গুর প্রকোপ আবার শুরু হয়েছে বলে অনেকেই মনে করছেন। শহর জুড়ে মশা আছে। ঢাকা সিটি কর্পোরেশনের 2 অংশ কি করলেন মশা নিধনে, সেটিও একটু খানিকটা বোঝা আমাদের দরকার। বাংলাদেশ তার 50 বছর পূরণ করবে, সুবর্ণ জয়ন্তী পালন করবে আগামী মার্চে। 50 বছরে বাংলাদেশের অর্জন ব্যর্থতা, তার চেয়ে বড় প্রশ্ন যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই আকাঙ্ক্ষা কতটা বাংলাদেশ পূরণ করতে পারলো, বাংলাদেশ কতটা গণতান্ত্রিক বাংলাদেশ উঠলো, বাংলাদেশ কতটা উদার বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ বা আধুনিক বাংলাদেশ উঠলো, সেগুলো অনেকের মধ্যে প্রশ্ন আছে। এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা এই তৃতীয় মাত্রার এই পর্বে। কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট স্থপতি মোবাশ্বের হোসেন, যিনি বাংলাদেশের নানান নাগরিক আন্দোলনের অত্যন্ত সোচ্চার এবং সক্রিয় ব্যক্তিত্ব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কীটতত্ত্ববিদ এবং বাংলাদেশ জুলজিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ভাইস চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। স্বাগত আপনাদের তৃতীয় মাত্রায় দুজনকেই। স্থপতি মোবাশ্বের হোসেন, করোনাকালে সম্ভবত এটি আপনার সঙ্গে আমার প্রথম কথোপকথন। আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন, সেই জন্য আপনাকে অভিনন্দন। একটু শুনতে চাই যে করোনাকালের অভিজ্ঞতা এবং এই করোনা ব্যবস্থাপনা বাংলাদেশ যেভাবে করলো, এবং সামনে নানা রকমের প্রশ্ন আছে, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, সেগুলো নিয়ে নানা রকমের আশঙ্কা আছে। সব মিলিয়ে একটু আপনার অভিজ্ঞতা, আপনার অবজারভেশন, আপনার কথা শুনতে চাই। না, অভিজ্ঞতা তো খুবই খারাপ, কারণ আমার অফিসে একের পর এক লোক করোনা আক্রান্ত হচ্ছে। আমি তো করোনাকালীন অবস্থাতে আমার পা ভেঙে যাওয়ার জন্য বাসায় থাকাতে, এবং বাসাতে আমাকে একেবারে আইসোলেটেড করে রাখা হয়েছিল, কারণ এই বয়সে করোনা হলে হয়তো আপনাদের সাথে আর দেখাই হতো না। তো এখনো আমাকে বলা চলে অনেকটা হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। আমার মেয়ে এই কাজটি করছে। এখন ধরা যাক করোনার ব্যাপারে প্রথমে হচ্ছে এটা কঠিন যে একটা রোগ, কিন্তু খুব সহজভাবে এটা থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ আছে, যতটুকু দেখলাম, পড়লাম, জানলাম। সেটা হচ্ছে যে আপনি মাস্ক যদি লাগান, নিয়মিত যদি সাবান দিয়ে হাত ধোন, এবং বাইরে যেখানেই যান ডিস্টেন্স রেখে যদি কাজ করেন। যেরকম আমি প্রথম দিকে করোনার শুরুতে বারবার বলছিলাম যে মসজিদে যে যদি আমাকে নামাজ পড়তে হয় সেটি কি বাধ্যতামূলক? আমি জানলাম যে এটা বাধ্যতামূলক না, যে কোনো জায়গায় আল্লাহর নামাজের সময় নামাজ পড়া সম্ভব। তারপরে দেখা গেল আমাদের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, অথবা নিতে ভয় পায়। দেখা গেল যে হঠাৎ বলা হলো যে মসজিদে 5 জন যেতে পাবে, তো এই 5 জনকে কে সিলেক্ট করবে আমাকে বলেন দেখি। এই ধরনের বক্তব্য যখন দেওয়া শুরু হয় চিন্তা ভাবনা না করে, তখনই কিন্তু এই দুর্ঘটনাগুলি ঘটা শুরু করে। এখন তো মসজিদে অসংখ্য লোক যাচ্ছেন এবং রাস্তায় আমরা দেখতে পাচ্ছি মাস্ক পরছে না, আবার মাস্ক পরলে পারে নাকের নিচে রেখে দিচ্ছে। এই জিনিসগুলি আমরা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে করোনার আক্রমণ বাংলাদেশে অনেক কমানো সম্ভব ছিল। কারণ এখানে একই ধরনের মানুষ, একই কালচার, এনাদেরকে মোটিভেট করাটা অনেক সহজ। এই মোটিভেট করার চেষ্টাটাই আমরা সঠিকভাবে করেছি কিনা জানি না। কারণ করোনার মাস্ক নিয়ে ব্যবসা হয়েছে, কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে। করোনার টেস্ট করা নিয়ে ব্যবসা হয়েছে, অর্থাৎ মানুষের জীবন মৃত্যু নিয়ে ব্যবসা হচ্ছে। সেগুলির শাস্তিগুলিকে হাইলাইট যদি আমার করা হতো, অন দা স্পট শাস্তিটাকে দৃশ্যমান করা হতো, তাহলে এগুলিকে কমানো সম্ভব হতো। যেরকম আমি প্রচন্ড ভয় পাই এই যে করোনার ইনজেকশন আসবে, প্রথম ধাপে ইনজেকশন নিয়ে কি ধরনের ঘটনা ঘটবে আমি জানি না। কে কার ইনজেকশন কোথায় নিবে
আবার ইনজেকশনের বোতলে পানি দেওয়া হবে কিনা, এইটি নিয়ে কিন্তু আমি এখনই ভয় পাচ্ছি। অর্থাৎ এখনই মানে কি বলবো, সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সিদ্ধান্ত আমাদের প্রায়ই সঠিক নেওয়া হয়, সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নটাকে আমরা দেখতে পাই না। আমরা চাই সঠিকভাবে বাস্তবায়ন হওয়া। আর প্রতিটি ক্ষেত্রে আমরা একটি কথা বারবার শুনি, যেটা আপনার এখানে বহুবার বলেছি, প্রধানমন্ত্রী বলেছেন। তার মানে প্রধানমন্ত্রী না যদি বলেন তাহলে পুলিশ চোর ধরবে না, প্রধানমন্ত্রী না যদি বলেন তাহলে দুস্থ মানুষকে ট্রিটমেন্ট করা হবে না। প্রধানমন্ত্রীকে কেন বলতে হবে? প্রধানমন্ত্রীর নীতিটুক নির্ধারণ করে দেবে আমি এই চাই বাংলাদেশে। হয় উনি বলবেন বাংলাদেশে সব লোক করোনায় মারা যায়, আর নাহলে প্রত্যেকটি মানুষকে বাঁচাতে হবে। এই যে প্রত্যেকটি মানুষকে বাঁচানোর জন্য ওনাকে এমনকি দেখাতে হচ্ছে যে কিভাবে আপনি কারোর সাথে হাত মেলাবেন, মুখ চুলকাবেন কিভাবে, এগুলি পর্যন্ত ওনাকে দেখিয়ে দিতে হচ্ছে। এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে আমাদেরকে অনেক সহনশীল হতে হবে, এবং আইনের শাসন, আমি বারবার আপনার এখানে বলেছি, আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। যদি ধর্মের কথা চিন্তা করেন, প্রায় প্রতিটি ধর্মেই কঠোরভাবে আইনের শাসন প্রয়োগ করার কথা বলা হয়েছে। জি, আসবো আবার আপনার কাছে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, পরিস্থিতি কি মনে হচ্ছে, এবং যেটি স্থপতি বশির হোসেন বলছিলেন যে সঠিক সিদ্ধান্ত নেয়, অনেকে মনে করেন সিদ্ধান্ত সঠিক হয়, কিন্তু অনেক সিদ্ধান্তই আবার বিলম্বে হয়, আবার সিদ্ধান্ত সঠিক হলে বাস্তবায়ন হয় না, সমন্বয়ের যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে। সব মিলিয়ে করোনা পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার কাছে? প্রকৃতপক্ষে আপনার করোনা পরিস্থিতি একটু ঘোলাটে পরিস্থিতি। আপনি দেখুন যে অনেক দেশে করোনাকে আমরা এই প্রোগ্রামেই বলছি যে তাদের যেসব প্রোগ্রাম নেওয়া হয়েছিল, তারা যেসব অ্যাক্টিভিটিস, যেসব মেজার্স নিয়েছিলেন, পাবলিক হেলথ মেজার্স নিয়েছিলেন, সাকসেসফুল হয়েছে। কিন্তু এখন আমরা আবার দেখতেছি যেমন জার্মানিতে কিন্তু বহু লোক নতুন করে কিন্তু ইনফেক্টেড হয়েছে, লোক মারাও যাচ্ছে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের, যেটায় আপনার সুইডেন যে মডেলটা ছিল যে ব্যক্তির দায়িত্ববোধটাই মূল, সেই সুইডেনেও কিন্তু এখন বেশ ইনফেকশন দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি যে কোভিড বিষয়টা সম্পূর্ণভাবে অনেক মাত্রায় রাজনৈতিক হয়ে গেছে। শুধু যে বাংলাদেশে না, আপনার বহু দেশেই, যেমন আমেরিকার যুক্তরাষ্ট্রে সেইখানে কোভিড, নন কোভিড, মাস্ক, নো মাস্ক, মনে হয় যে জাতি সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে গেছে। এবং আমেরিকার এই ট্রাম্প সাহেবের এই যে নো মাস্ক পলিসিকে ব্রাজিলের প্রেসিডেন্ট আপনার বনসারানো, এই ভদ্রলোক ফলো করলেন। ইনফ্যাক্ট সে নিজেকে ডিক্লেয়ার করলেন আমি ট্রাম্প অফ ট্রপিক্স, এবং উনি মাস্ক টাস্ক আর পরলেন না। ব্রাজিল তার জন্য কিন্তু বিশাল খেসারত দিয়েছে। এখনও ব্রাজিলে এখনও থার্ড হাইয়েস্ট নাম্বার অফ ইনফেক্টেড পিপল এবং ইনফেকশন কেস হয়েছে এবং লোক মারা গেছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে তো একটা প্রথম থেকে একটা লেজে গবরে অবস্থা ছিল। সেখানে তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা ছিল, সেখানে দেখানোর চেষ্টা হচ্ছিল যে এখানে কোভিড নাই, এইখানে কোভিডের মৃত্যুকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, আমরা সেটা দেখেছি। তারপরেও আমি বলবো যে সামহাউ বাংলাদেশ এই কোভিডের ব্যাপক ভয়াবহতা থেকে এখনো অনেকটা মুক্ত আছে। যেভাবে মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল সেই ধরনের মৃত্যু কিন্তু ঘটেনি। সেই পরিপ্রেক্ষিতে আমার বলতে হবে, আমাদের বিজ্ঞানীদেরকে, এপিডেমিওলজিদেরকে রিসার্চ করতে হবে যে কোন সেটিংয়ে, কোন পরিপ্রেক্ষিতে আপনার এই কোভিডের ইনফেকশনগুলি ঘটায়। একটা স্টাডিতে দেখা গেছে যে 80% ইনফেকশনটা ঘটে যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে, মানে সুপার স্প্রেডিং ইভেন্ট ঘটে। এই সুপার স্প্রেডিং ইভেন্টগুলি কোথায় ঘটে? আপনি বাংলাদেশে যেসব কোভিডের আক্রান্ত হচ্ছে যে ধরনের লোকজন, তাদের প্রোফাইল যদি আপনি দেখেন, তারা কিন্তু সাধারণত দেখা যায় যে ঘরেই আক্রান্ত হচ্ছে। এটা একটা কনক্লুশনে আসা যায় এই কারণে যে বাইরে যারা বসে থাকে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, স্কুটার চালাচ্ছে, কিংবা সবজি বিক্রি করতেছে, কিংবা বাইরে ছোটোখাটো দোকান করতেছে, তাদের ভিতরে কিন্তু বেশি কোভিডের দেখা যাচ্ছে না। কেউ বলে তাদের ভিতরে ইমিউনিটি আছে, এডিশনাল ইমিউনিটি আছে। এই কথাটাও কিন্তু যুক্তিসঙ্গত না। এই কারণে যুক্তিসঙ্গত না, তারা ম্যাল নিউট্রিশনে ভোগে, তারা আনহাইজেনিক কন্ডিশনে থাকে, তাদের যে খুব একটা ইমিউনিটি থাকবে এবং আশা করা যায় না, বা ইমিউনিটির যে এটা কোভিডের এগেনস্টে ধরুন কোনো স্টাডিও হয় নাই। তার মানে হচ্ছে কি যে এই যে আমরা বলি যে ঘরে থাকুন,
ঘরে থাকুন এই কথাটা কতটা যুক্তিসঙ্গত? যে লোকগুলি ইনফেক্টেড হয়েছে তারা তো ঘরেই ইনফেক্টেড হয়েছে বলে ধারণা করা হয়, তারা তো ঘরের লোক, তারা মিটিং করেন, তারা এয়ার কন্ডিশনে থাকেন। এখন নতুন একটা স্টাডি হয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবে কীটনাশক নিয়ে কাজ করছি, স্প্রে ড্রপলেট নিয়ে আমার কিছু কিছু কাজ ছিল, এগুলি নিয়ে পড়াশোনাও করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ঘরের ভিতরের যে বাতাসের যে ডায়নামিক্সটা, বাতাস যেভাবে উড়ে বেড়ায়, সেইখানে আপনার যদি এসি চলে সেটা কিন্তু ঠান্ডা থাকে, মানে একজন লোকের নিঃশ্বাস থেকে একজন লোকের মুখের যে ড্রপলেটগুলো বেরিয়ে আসে সেটা কিন্তু আরেকজনের ভিতরে যেতে সুবিধা হয়। যদি সেই ঘরটা এয়ার কন্ডিশন না থাকতো, সেই ঘরটায় যদি চারিদিকে জানলা খোলা থাকতো, দরজা খোলা থাকতো, ফ্যান চলতো, তাহলে কিন্তু ওই যে এই যে মুখের থেকে যে বাতাস বের হচ্ছে, যে ড্রপলেটগুলি বের হচ্ছে, আরেকজনের ভিতরে যাওয়ার সম্ভাবনা কিন্তু সিগনিফিক্যান্টলি কমে যায়। এই বিষয়গুলি বিবেচনায় নিতে হবে। আমি মনে করি কি যে আমরা যদি যথেষ্ট পরিমাণ সতর্ক হই, মাস্কের ব্যবহার যদি আমরা ব্যাপকভাবে প্রচলিত বাধ্যতামূলক করি, সামাজিক আন্দোলন গড়ে তুলি যে মাস্ক ইজ এ মাস্ট, মাস্ক ইজ এ মাস্ট, এবং ঘরের ভিতরে যে বাতাসের প্রবাহটাকে সেটাকে যদি আমরা মানে কোভিডের সংক্রমণের বিপরীতে নিতে পারি, যেমন আপনার যে ফ্লু প্যান্ডেমিক হয়েছিল 1914 সালে, সেই সময় এই ফ্লু প্যান্ডেমিকের সময় যে হাসপাতালের একটা ডিজাইন করা হয়েছিল, অর্থাৎ দুই দিকে হাসপাতালের লম্বা ঘর, তার দুই দিকেই আপনার জানলা করা হয়েছিল। কেন করা হয়েছিল? যাতে ক্রস ভেন্টিলেশন হয়, এবং এই ক্রস ভেন্টিলেশনের ফলে এবং দুই জানলার মাঝামাঝি জায়গায় বেড ফেলানো হয়েছে। এই যে ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছিল, তাতে কিন্তু তারা হসপিটালের ভিতরে যে ইনফেকশন সেটা কমাতে পেরেছিল। এখনও কিন্তু কিছু কিছু সরকারি হসপিটাল আগের দিনের ওই ডিজাইনে কিন্তু চলছে। এই যে হসপিটালগুলি কোভিড বা এই ধরনের সংক্রমণের প্রতিরোধে কীভাবে হতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু আমাদের স্থপতি মোবাশ্বের সাহেব আছেন, ওনারও এই বিষয়ে আমার মনে হয় তার গুরুত্বপূর্ণ ওপিনিয়ন দিতে পারবেন। আমি মনে করি যে এই কোভিড থেকে আমাদের যদি মুক্ত থাকতে হয়, জাতিকে, অর্থনীতিকে বাঁচাতে হয়, সমাজকে বাঁচাতে হয়, তাহলে কতগুলি বিষয় আমাদের বিবেচনায় নিতে হবে। অর্থাৎ আমরা শুধুমাত্র ভ্যাকসিনের আশায় বসে থাকলে হবে না। এখানে আমি আরও বড় বলেছি, ভ্যাকসিন ইজ নো সিলভার বুলেট। তার একটা উদাহরণ দেই, আপনার যে রাশিয়ার যে ভ্যাকসিন স্পুটনিক 5 বা তারা ভি বলে, স্পুটনিক 5 বা ভি, এটা কিন্তু 90% উপরে কার্যকরী। এটা কিন্তু বহু মাস আগে এই ভ্যাকসিন তারা প্রস্তুত করেছেন এবং উৎপাদন প্রক্রিয়ায় গেছেন, এবং আপনার পুটিনের মেয়ে, ভ্লাদিমির পুটিনের মেয়ে সেই ভ্যাকসিন ইউজও করেছেন। কিন্তু আজকে কি ফোর্থ হাইয়েস্ট নাম্বার অফ পেশেন্টস ইন রাশিয়া, ভ্যাকসিন দিয়ে কাজ হয়নি। এই যে মোবাশ্বের সাহেব যেটা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনি এই ভ্যাকসিন পাবেন। এখন অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন তো অনেকটা আনসার্টেন হয়ে গেছে, কারণ তাদের যে থার্ড স্টেজের যে ট্রায়াল করছিল, সেই ট্রায়ালে একটা গুরুতর পাওয়া গেছে, ত্রুটি পাওয়া গেছে। এই ত্রুটিকে সংশোধন করে যখন ভ্যাকসিন আসবে, তখন আসলেই যে আমরা সবাই ভ্যাকসিন দিতে পারবো, এবং সেখানে আপনার একটা ডোজের পরে 3 সপ্তাহ পর আরেকটা ডোজ দিতে হবে, সেটাও কিন্তু একটা ভ্যাকসিন ম্যানেজমেন্ট একটা বিগ ইস্যু। এই জন্য ভ্যাকসিন যখন সংরক্ষণ, ডিস্ট্রিবিউশন, প্রায়োরিটি ঠিক করা, কাদেরকে দেওয়া হবে, এই ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন এবং ভ্যাকসিনেশন দুটো কিন্তু আলাদা জিনিস। ভ্যাকসিন হলেই হবে না, সে ভ্যাকসিনেশন প্রক্রিয়াটার জন্য এখনই আমি মনে করি কি আমাদের জাতীয়ভাবে বিবেচনায় নেওয়া উচিত। এখানে সেনাবাহিনীকে এখনই প্রস্তুত করা উচিত, যাতে সারা দেশব্যাপী প্রায়োরিটি বেসিসে, সিস্টেমেটিক, অর্ডারলি বেসিসে সবাইকে ভ্যাকসিনেট করা যায়। অ্যাটলিস্ট 80% লোককে ভ্যাকসিনেট না করলে তো আপনার সেই হার্ড ইমিউনিটি, সেই ইমিউনিটি তো আপনার আসবেও না। সভাপতি মোবাশ্বের হোসেন কিছু যোগ করবেন এই প্রসঙ্গে? আর না, আমি ভাইয়ের সাথে একদম 100% একমত। কারণ আপনাকে ট্রেন্ড পিপল, অর্থাৎ ভ্যাকসিন কিনে আনা সম্ভব, বস্তায় করে কিনে আনতে পারি, তারপরে এটা মেনটেন করা। এই কারণ টেম্পারেচারের ব্যাপারে বিভিন্ন অর্গানাইজেশনের বা বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্যাকসিনের টেম্পারেচার অদ্ভুত রকম আমরা দেখতে পাচ্ছি। যেরকম একটিতে বলা হয়েছে যে এত টেম্পারেচার নিচে রাখতে হবে যে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করাটাই বিরাট কস্টলি হয়ে যাবে। আবার কিছু ভ্যাকসিন
দেখা যাচ্ছে যে সেখানে আমাদের ফ্রিজগুলিকে একটু রিমডেলিং করলে পারে ওই ভ্যাকসিনগুলি আবার ফ্রিজেও রাখতে পারবো। ফ্রিজে যে নর্মাল ফ্রিজে যে টেম্পারেচার দেওয়া হয় তার থেকে আরো 2 ডিগ্রি 3 ডিগ্রি কম হলে পারে। এখন আমাদের বাংলাদেশে ফ্রিজ বানানো হচ্ছে, আমরা যদি তাদের সাথে আলাপ করি যে তোমাদের ফ্রিজের টেম্পারেচার আরো লো করার ব্যবস্থা করো, যাতে আমরা এই ফ্রিজগুলি ভ্যাকসিন ট্রান্সফার করা নেওয়া এগুলির ব্যাপারে কাজ করতে পারি। ভাই সুন্দর একটি কথা বলেছেন যে ভ্যাকসিন আসার আগেই হাউ উইল ইউজ ইট, হাউ উইল ট্রান্সফার ইট, কিভাবে মানুষের হাতের কাছে সঠিক ভ্যাকসিন সঠিক সময়ে পৌঁছে দেব, এই কাজটি আমি ওনার সাথে 100% একমত। রেজিমেন্টাল ওয়েতে এই কাজটি করতে হবে এবং এটার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠান এবং তাদের হাতে যদি আমরা এই কাজটি দেই এবং প্রায়োরিটি বেসিসে কোন দেশের কোন ধরনের মানুষকে আগে দিতে হবে, কাদেরকে আগে দিতে হবে, সবকিছু তারা মেনটেন করতে পারবে। এবং এই জিনিসগুলি মেনটেন্যান্সের ব্যাপারে উচ্চ শিক্ষা একমাত্র সশস্ত্র বাহিনীর মধ্যেই রয়েছে। আমি মনে করি সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই কাজগুলির সাথে জড়িত রয়েছেন, যারা এটাকে নিয়ে আমাদের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন এবং আস্থা করবেন। দেখেন, আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, ভ্যাকসিন দেওয়ার পর যদি 20 জনের মধ্যে 10 জন আক্রান্ত হয়, এই সঠিক সুন্দর ভ্যাকসিন কিন্তু আর মানুষ বিশ্বাস করবে না। দ্যাট উইল বি সামথিং ভেরি ব্যাড। এইটা সবার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে ভ্যাকসিনটি নিচ্ছি সেটা নেওয়ার পরে আক্রান্ত হবে না। যিনি রাশিয়ার কথা বললেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এই ভ্যাকসিনগুলি পূর্ণাঙ্গ ট্রায়াল বলতে, অর্থাৎ 3 বছর 4 বছর 5 বছর ট্রায়ালের মাধ্যমে আসল এটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব, যে যেটা মানুষের শরীরের জন্য উপযুক্ত এবং কিভাবে দেওয়া। তো আমি আবারও বলবো যে এখনই সময়, হাতে আর সময় নাই। আমরা যদি সত্যি সিদ্ধান্ত নিয়ে থাকি যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে আমাদের এখানে ভ্যাকসিন আসবে, এখনই সশস্ত্র বাহিনীকে নিয়ে এই আলোচনা করা এবং এককভাবে সশস্ত্র বাহিনীর হাতে এটা ডিস্ট্রিবিউশন এবং পৌঁছে দেওয়া এবং মনিটর করার দায়িত্ব যদি আমরা দিতে পারি, আমি মনে করি বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে কাজ করে আসছে, তারা নিজের দেশে আরো অন্তর দিয়ে এই কাজটি করতে পারবে। তাদের সাথে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন, এনজিও, ডাক্তার সবাই সহযোগিতার হাত বাড়াবে। কিন্তু সিস্টেমটা তারা যদি মেনটেন করেন তাহলে আমাদের অনেক উপকারে আসার কথা। কারণ আমাদের অভিজ্ঞতা কোভিড নিয়ে হয়েছে যে এই কোভিড হচ্ছে আমার পয়সায় সবচেয়ে সহজ রাস্তা। কারণ মানুষ যখন ক্রাইসিসে পড়ে তখন বাক্সটি খুলেও দেখে না ওর ভিতরে কি দেওয়া হয়েছে। এই জায়গায় আমার মনে হয় এখনই ব্যবস্থা নেওয়া দরকার। সশস্ত্র বাহিনীর সাথে সরকারের এখনই আলাপ আলোচনা করা দরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে নিয়ে সশস্ত্র বাহিনীর স্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা এনজিও, যাদের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষকে সংযুক্ত করা যায়, এই আলাপটি জরুরি ভিত্তিতে করা দরকার এবং সেগুলির কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলি জরুরি ভিত্তিতে জনগণের কাছে জানানো শুরু করা দরকার। কারণ 7 কোটি লোককে ইনজেকশন দেওয়া স্বল্প সময়ের ভিতরে সঠিক পদ্ধতিতে এবং সঠিক ইনজেকশন সঠিক সময়ে দেওয়া, এটি কিন্তু খুব কঠিন কাজ, এই কথা আমাদেরকে স্বীকার করতে হবে। জি ডক্টর চৌধুরী, আমরা কোভিড তো একটা বড় সংকট এবং তার আগের বছর আসলে ডেঙ্গু নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগের মধ্যে কাটাতে হয়েছে এবং প্রচুর প্রাণহানি গেছে। আপনি সভাপতি মোবাশ্বের হোসেন দুজনই সে সময় যথেষ্ট পরিমাণে সক্রিয় ছিলেন এবং আমরা জানি যে সিটি কর্পোরেশনগুলোর সঙ্গে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আপনারা কাজ করেছেন বেশ নিবিড়ভাবে। সো এবার আবার দেখা যাচ্ছে যে এই শীতে একদিকে কোভিড আতঙ্ক আছে, প্রধানমন্ত্রী কয়েক মাস ধরে সতর্ক করছেন যে শীতের সময় করোনা পরিস্থিতি খারাপ হতে পারে, প্রস্তুতি নেওয়া দরকার। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং কোথাও কোথাও কিছুটা ডেঙ্গুর রোগে আক্রান্ত রোগীর খবরও পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আসলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু আছে কিনা, কিংবা মশার পরিস্থিতি কি শহরের এবং সিটি কর্পোরেশনগুলো কি করলো, আপনারা কি পরামর্শ দিলেন, তারা কতটা গ্রহণ করলেন কিংবা করলেন না, বা সমস্যাগুলো কোথায়, সব মিলিয়ে যদি আপনাদের দুজনের কাছে আমরা একই প্রশ্ন, ডক্টর চৌধুরী যদি আগে বলবেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমি বলবো যে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ ডেঙ্গুর যে সিজন সেটা এখন না, সেটা শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরের 15 তারিখ কিংবা ডিসেম্বরের শেষ সপ্তাহে, যদিও বৃষ্টিপাতের জন্য একটা লিঙ্গার করছে। এবং অন্যান্য বছরের তুলনায় এবছর ডেঙ্গু কিন্তু সারা বাংলাদেশেই রিলেটিভলি অনেক কম ছিল। কম থাকার মূল
কারণ ছিল যে যে সময় ডেঙ্গু ভাইরাসটা প্রি মনসুন সময় অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে এই এডিস মশার পপুলেশনের ভিতর ভাইরাসের যে স্প্রেডটা ঘটে মানুষের মাধ্যমে অর্থাৎ ভাইরেমিক পেশেন্টের মাধ্যমে, একজন ডেঙ্গু আক্রান্ত রোগী যখন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যান, শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যান, তখন তিনি ভাইরাসটা বহন করে নিয়ে যান এবং ভাইরাসের ওইখানে যে ভাইরাসের সংক্রমণ মশার মধ্যে ঘটান এবং সেই মশা আবার আরেকজনকে সংক্রমণ ঘটায়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি বন্ধ ছিল, কারণ কোভিডের কারণে মার্চ এপ্রিল মে জুন এমনকি জুলাই মাস পর্যন্ত এক ধরনের লকডাউন ছিল, মানুষের মুভমেন্ট অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল, যার ফলে হয়েছে কি আপনার ভাইরাসটা ছড়াতে পারেনি, আমরা ডেঙ্গু মুক্ত ছিলাম। এখন আবার মানুষজন, তাছাড়া ওই সময় বিদেশ থেকেও লোকজন আসা যাওয়া কম ছিল, যেখানে আপনার সিঙ্গাপুর, ওদের ডেঙ্গুটা একটু আগে হয়, সিঙ্গাপুর থাইল্যান্ডে, ওই সময় লোকজন সিঙ্গাপুর থেকে আসেনি, আসা যাওয়া কম ছিল, তার ফলে আমরা অনেকটা ডেঙ্গু মুক্ত ছিলাম। সেই সাথে সাথে আমি বলবো যে মানুষজন অনেক সচেতন ছিল, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশন কতগুলি ডেঙ্গু প্রতিরোধমূলক বেশ কতগুলি কার্যক্রম নিয়েছিল। যেমন আপনার তারা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় অনেক সময় পাবলিককে, জনগণকে আপনি সতর্ক করেছেন। তারপরে হসপিটাল যেখানে ডেঙ্গু বা ফেব্রাইল পেশেন্ট, ডেঙ্গু কিংবা সাসপেক্টেড ডেঙ্গু পেশেন্ট থাকতে পারে, হসপিটালের চারিদিকের মশক নিবারণের কার্যক্রম গ্রহণ করেছেন। চিরুনি অভিযান বলে কিছু কিছু অভিযানও করেছেন, যার ফলে এই কার্যক্রমগুলি সারা বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি তারাও কিছুটা অনুকরণ করেছে, যার ফলে হয়েছে কি যে ডেঙ্গু থেকে আমরা এবার মুক্ত ছিলাম। এখন যে 20 জন 25 জন প্রতি দিন পাওয়া যাচ্ছে ঢাকার ভিতরে ও ঢাকার বাইরেও, এইটা খুব যে বাড়তে পারবে তা কিন্তু না। তার মানে এই না যে আমাদেরকে সতর্কতা পরিহার করতে হবে আমাদের কার্যক্রম। মশার কি হলো, মানে মশাটা হচ্ছে কি যে এডিস মশা কিন্তু সংখ্যায় কোনো সময় খুব বেশি হয় না, অল্প মশাই থাকে সব সময়। এবং এটা কিন্তু একই সঙ্গে শুধু যে মশক নিধন মানে এডিস মশা নিধন ব্যাপারটা তো এরকম না, মানে মশা তো আসলে নানাভাবেই মানুষকে উপদ্রব করে, এখন জ্বালায়, তো সেই মশা থেকেও মানুষ স্বস্তি চায়। তো এখন যে মশাটা বাড়তেছে এই শীতের সময় ধীরে ধীরে বাড়বে, সেটা কিউলেক্স প্রজাতির মশা, কিউলেক্স কুইনকুই ফ্যাসিয়েটাস বলে এক প্রজাতির মশা আছে। সেই মশাগুলি রাতে কামড়ায়, অনেক কামড়ায়, এবং এগুলি সাধারণত ড্রেনে, ডোবা, নালা, তারপরে আপনার পচা পুকুর, লেকের পার দিয়ে এইসব জায়গায় এগুলি জন্মগ্রহণ করে। এগুলি দমনের জন্য সিটি কর্পোরেশনের মূল দায়িত্ব। তাদের সেখানে আপনার আধুনিক যেসব কীটনাশক, জৈব মাইক্রোবিয়াল ইনসেক্টিসাইড, তারপর ইনসেক্ট গ্রোথ রেগুলেটর, যেগুলি দীর্ঘ সময় পর্যন্ত কার্যকরী থাকে, এই ধরনের কীটনাশক প্রয়োগ করা দরকার। আরেকটা বিষয়ে তাদের এই কাজ করা দরকার, সেটা হচ্ছে কি যে এই যে ফগিং, হ্যান্ড হেল্ড ফগিং মেশিন দিয়ে এত বড় সিটিতে কোনো দেশেই কিন্তু এরকম কাজ করা হয় না। সেইখানে আপনার কোল্ড ফগিং বলে বা আলট্রা লো ভলিউম অ্যাপ্লিকেশন, ইউএলভির মাধ্যমে আপনার ব্যাপক অঞ্চল জুড়ে আপনার এই অ্যাডাল্ট মশা মারার কার্যক্রম গ্রহণ করা যায়। আমরা উত্তর সিটি কর্পোরেশনের সেদিনকে আমাদের সাথে একটা মিটিং হয়েছিল, আমরা তাদেরকে এই কথাগুলি বলেছি যে আপনাদেরকে এই হ্যান্ডহেল্ড এই যে ছোট ছোট মেশিনের উপর ভিত্তি করে যে আপনারা করতেছেন এবং ফগিংয়ের উপরে অ্যাডাল্ট কন্ট্রোল করতেছেন, এগুলির পরিবর্তে আপনাদেরকে ইউএলপি সিস্টেমে যেতে হবে এবং তাদেরকে মনিটর করা দরকার। এই মশা পপুলেশন কোথায় হচ্ছে, কোন জায়গায় মশা বৃদ্ধি পাচ্ছে, সেইগুলিকে আইডেন্টিফাই করার জন্য অ্যাডাল্ট স্যাম্পলিং করা দরকার এবং মশার রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে কিনা সেই রেজিস্ট্যান্স মনিটরিং করা দরকার। এইসব কার্যক্রম যদি না করা হয়, অর্থাৎ ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্ট কিংবা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট, তার এইসব কার্যক্রম গ্রহণ না করা হলে কিন্তু আপনার শুধুমাত্র কীটনাশক আমি প্রয়োগ করলাম, কীটনাশক মারলাম, তাতে কিন্তু মশা কন্ট্রোল হবে না। যথেষ্ট পরিমাণ সার্ভেলেন্স ওয়ার্কের দরকার আছে, লার্ভাল সার্ভেলেন্স, অ্যাডাল্ট সার্ভেলেন্স, তারপরে আপনার জায়গায় জায়গায় আপনার এই অ্যাডাল্ট মশা রেখে দেখতে হয় যে ফগিং করে গেল কিংবা ইউএলভি করলো, করার পরে অ্যাকচুয়ালি সেখানে কন্ট্রোল হয়েছে কিনা, কন্ট্রোল না হলে সেটা কী কারণে হয়েছে, আন্ডার ডোজিং হয়েছে না অপারেটর ফেইলিওর, এই সব বিষয়গুলি
বিবেচনায় নিয়ে একটা আধুনিক পদ্ধতিতে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমান যুগে এটা করতেছে যে মশার ভিতরে ভাইরাসের আছে কিনা, সেই ভাইরাসটা যদি সিজনের প্রথমেই আপনি জানতে পারেন এবং কোন এলাকার মশার ভিতরে এই ভাইরাসটা ডেঙ্গুর ভাইরাস হতে পারে, কোন স্ট্রেইনের ডেঙ্গুর ভাইরাস কিংবা চিকেনগুনিয়া ভাইরাস, এগুলি ডিটেক্ট করা যায়। ডিটেক্ট করার টেকনিক আছে এখন, এখন এগুলি অ্যাভেলেবল আছে, সিঙ্গাপুরে আছে, তারপরে আপনার থাইল্যান্ডে এইসব কার্যক্রমে নিচ্ছে তারা। তার ফলে আপনার ভাইরাসটা যখন আপনি মশার পপুলেশনের ভিতরে এই ঢাকার একটা অঞ্চলে পেলেন প্রথমেই এই মনিটরিংয়ের মাধ্যমে, আপনি সেখানেই তখনই অপারেশন চালিয়ে ভাইরাসের মশা মেরে দিলেন, ভাইরাসের স্প্রেডটাকে আপনি বন্ধ করে দিলেন, জনগণকে উদ্বুদ্ধ করলেন যে আপনারা মশারি ইউজ করেন, আপনারা এখানে যেন মশা যেন কামড় আপনাদেরকে না দেয় এই ব্যবস্থা করেন। এই ধরনের করলে কিন্তু আপনি তখন ভাইরাসের স্প্রেডটা যদি বন্ধ করতে পারেন তাহলে আপনার রোগের এই যে আপনার এপিডেমিক হয় বা আউটব্রেক হয় এটাকে আপনি ব্যাপকভাবে কমিয়ে আনতে পারেন। একেবারে সম্পূর্ণভাবে যে নিরোধ করতে পারবেন সেটা সম্ভব না, কিন্তু একটা টলারেবল লেভেলের নিচে নিয়ে আসা যাবে এবং মশার কামড় থেকেও মানুষকে মুক্ত করতে পারবেন। এবং রাতে বিজনেস অপারেশনগুলি, হোটেলগুলি, রেস্টুরেন্টগুলি বাইরে বসে যাতে কাজকর্ম করতে পারে সে ব্যবস্থা কিন্তু সম্ভব এবং অনেক সিটিতেই করা হচ্ছে। স্থপতি মোবাশ্বের হোসেন। কিছু ভাইয়ের কথা শুনে আমার খুব ভালো লাগলো। কারণটা এই কারণগুলি তো অবশ্যই ঠিক, কিন্তু কতগুলি তথ্য আমি বারবার মেয়রদের সাথে দেখা করেও বলছি। যেমন ধরেন ঢাকা শহরে এখন যে কোনো বিল্ডিং যখন কনস্ট্রাকশন করা হচ্ছে অন্তত 90% বিল্ডিং এর বেসমেন্ট আছে। এই বেসমেন্টে যতদিন পর্যন্ত বিল্ডিংটি শেষ না হয়, 20 তলা বা 15 তলা, ধরে নিলাম 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিংটি শেষ না হওয়া পর্যন্ত আপনাকে কিউরিং করতে হয়। প্রত্যেকটা কনস্ট্রাকশনে কিউরিং করতে হয়, অর্থাৎ প্রচুর পানি এখানে ব্যবহৃত হয়। এই পানিটি যায় কোথায়? বেসমেন্টে পানিগুলি জমে। আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন যে ওইখানে হাজার হাজার মশা কিলবিল করছে। এখন এই মশাতে উপরে আপনি ফগার মেশিন ইউজ করে চলে যাচ্ছেন, নিচে বেসমেন্টে দুটি তিনটি ফ্লোর বেসমেন্ট, সেখানে হচ্ছে মশার হেডকোয়ার্টার, মশা ওই এলাকার সমস্ত মশা ওইখানেই জন্ম নিচ্ছে। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমি সরকারকে বলছিলাম, সিটি কর্পোরেশনকে বলেছিলাম, ওনারা মাঝখানে শুরু করেছিলেন পেনাল্টি করা। এই মশার হাত থেকে এই ভবনটাকে এবং ওই এলাকায় রক্ষা করার সহজ কিছু পদ্ধতি আছে। যেহেতু আমি কনস্ট্রাকশনের সাথে জড়িত, আপনি কিছু না, আমি যদি খালি একটু কেরোসিন ছিটিয়ে দিতে পারি তাহলে ওখানে মশা বসতে পারে না, আর যদি ওষুধ দিতে পারি তাহলে তো কথাই নাই। এই জিনিসগুলি এই যে কীটতত্ত্ববিদ যারা আছেন তারাই বলতে পারবেন। পানি আপনি বন্ধ করতে পারবেন না, পানি থাকবেই। বর্ষাকালে এমনিও ম্যানেজমেন্ট, ড্রেনেজের ম্যানেজমেন্ট বিল্ডিং শেষ না হওয়া পর্যন্ত হয় না, অর্থাৎ বাহিরের পানি আসবে। আর প্রত্যেকটি ফ্লোর ঢালাইয়ের পরে প্রতিনিয়ত কিউরিং করা হয় পানি দিয়ে, সেই পানিগুলি নিচে যাবে এবং ওইখানে মশার সবচেয়ে বড় আখড়া হয়। এই মশার আখড়াকে আপনার দূর করার ব্যবস্থা নিতে হবে। এখনো যে ড্রাই সিজনেও যদি আপনি যান দেখতে পাবেন যে দিনের বেলা আপনি মশা দেখতে পাচ্ছেন না, বেসমেন্টে গেলে দেখবেন আপনাকে ঝাঁকে ঝাঁকে মশা ধরছে। অন্ধকার, ওই জায়গাটা তো পুরোপুরি অন্ধকার থাকে, অল্প লাইট জ্বলে। রাত্রেবেলা ওই নিচে থেকে সেই মশাগুলি ওনাদের নাইট ট্যুরে বের হন। এই জিনিসগুলি কিন্তু আমাদের বোধগম্যতার মধ্যে নিয়ে আসতে হবে। যারা ওষুধ ছিটায় তারা ওই আগের পদ্ধতিতে রাস্তার দুই পাশে ওষুধ ছিটিয়ে চলে যায়। এই জায়গাতে পদ্ধতি পরিবর্তন করা এবং যারা এই বিল্ডিং ম্যানেজমেন্ট করে তাদেরকে স্বয়ং নিজেদের বাড়ির মশা দূর করার দায়িত্ব নিতে হবে। সিটি কর্পোরেশন, সরকার এককভাবেই মশাগুলি দূর করতে পারবে না। এরপরে যে কথাটি আমি বলবো সেটি আরো আমার কাছে দুঃখজনক লাগে। দেখেন দুইজন মেয়র যদি সমন্বিতভাবে মশা উচ্ছেদ করার প্রোগ্রাম না করে, একই সাথে একই ধরনের ওষুধ একই ভাবে যদি না দেয়, তাহলে একজন মশা মেরে গেলেন, আরেকজন 15 দিন পরে মারা শুরু করলেন। এর ভিতরে মারা শুরু করলে যেখানে আগে মারা হয়েছে সেখানে আবার মশা চলে যাবে। এটি গেল একটি। আরেকটি আছে, ঢাকা শহরের ভিতরে অনেকগুলি প্রতিষ্ঠান আছে যাদের ওখানে আপনি আমি মশা মারার লোকরা, এমনকি মেয়র সাহেবরা সহজে ঢুকতে পারেন না। যেরকম বিডিয়া, যেমন ক্যান্টনমেন্ট, নতুন এয়ারপোর্ট, পুরানো এয়ারপোর্ট, এইসব জায়গায় প্রবেশই নিষেধ। তাহলে এই প্রবেশ নিষেধ জায়গাগুলির মশা মারার দায়িত্ব কে নিবে? তারা যদি মশা না মারে, আপনি সারা ঢাকার মশা মারলেও আপনি
কোনোদিনই মশা মুক্ত হতে পারবেন না, কারণ ওনারা ওখান থেকে মশা সাপ্লাই দেবে, পুরানো এয়ারপোর্ট থেকে মশা সাপ্লাই দেবে, নতুন এয়ারপোর্ট থেকে মশা সাপ্লাই দেবে, বিডিআর থেকে সাপ্লাই দেবে, অথবা ওনারা যদি মারলেন আর আমরা যদি না মারি। এই যে সমন্বয়হীনতার কথা আমরা বারবার বলছি, এবং একই সাথে এই কথাটাও বলছি যে ঢাকা শহরের সিটি কর্পোরেশনের মেয়র নগর পিতা, কিন্তু আসলে ওনার সন্তানের পিতা প্রায় 45টা। তো 45 পিতার 45 চিন্তা কখনো সমন্বিতভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে না। এই জায়গাতে আমরা বারবার বলছি যে প্রতিষ্ঠানগুলিকে যদি মেয়রের আন্ডারে তাড়াতাড়ি না আনা সম্ভব হয়, অন্তত মেয়রকে তাদের মাথার উপরে আমব্রেলা হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হোক। এই যে দেখেন খালগুলি কদিন আগে না হলো, আজ 5 বছর ধরে আমরা বলেছি যে মানুষটি আমাকে খাবার পানি সাপ্লাই দেয় তাকে আমি ড্রেনের দায়িত্ব কিভাবে দিলাম, ফাইল উলট পালট করে তো আমাকে ড্রেনের পানিও খাওয়াতে পারে। এটি আজকে 5-7 বছর ধরে নিয়মিত বলার পরে, মন্ত্রীদের সাথে অসংখ্য মিটিং করার পরে আমি ধন্যবাদ জানাই বর্তমান মন্ত্রীকে, এলিয়েডার মিনিস্টারকে, যিনি এই সঠিকভাবে এবং দৃঢ়তার সাথে এই কাজটি করেছেন। এখন সিটি কর্পোরেশনের মেয়র দুজন যেন এই রকম কথা না বলে আগামীতে আপনার এই প্রবলেম থাকবে না, এটা কিন্তু ঠিক না। এই ড্রেনেজ সিস্টেমকে রেকটিফাই করতে, এগুলি ড্রেনের তলানিগুলি, খালের তলানিগুলিকে যদি আমি সুন্দর পানিতে নিয়ে আসতে চাই, মশামুক্ত পানিতে আনতে চাই, তাহলে আমাকে 1.5-2 বছর সময় লাগবে। কারণ বক্স কালভার্টে 10 ফিট ওপেন থাকার কথা, সেখানে 8 ফিট অলরেডি পাথরের মতন শক্ত গার্বেজ জমে গেছে, যেটা সিদ্ধান্ত নিতে হবে যে বক্স কালভার্ট গুলি খুলে আপনি এগুলি পরিষ্কার করবেন না মেশিন দিয়ে করবেন। আনিসুল হক সাহেব মেশিন নিয়ে এসেছিলেন, ওই একটা মেশিন 11 কোটি টাকার মতন দাম, সেই মেশিন দিয়ে যেটুক কাটা যায় তাতে আমরা দেখেছি একটা মেশিন দিয়ে এগুলি কাটতে হলে প্রায় 33 বছর সময় লাগে। এখন আপনি কয়শো মেশিন নিয়ে আসবেন 11 কোটি টাকা, এবং কিভাবে করবেন? এই তথ্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বলেছিলেন প্রয়োজনে বক্স কালভার্ট গুলি কেটে ফেলো। বক্স কালভার্ট করার পিছনে আবার যুক্তি ছিল, বিদেশ থেকে বিনা পয়সায় বক্স কালভার্ট গুলি করা হয়েছে, কিন্তু এগুলি মেনটেন করার, নিয়মিত পরিষ্কার করার জন্য কোনো ফান্ড কেউ কাউকে দেয় নাই। এই যে সমন্বয়হীনতা, আপনি যত প্রবলেম দেখতে পাচ্ছেন, এই সমন্বয়হীনতা দূর করতে পারলে 70 থেকে 80% দূর করা সম্ভব। আমি আরেকটা তথ্য আপনাকে দেব, এই যে সামনে ড্রাই সিজন আসতেছে, ভাই বলতে পারবে, যে কোনো দোকানে যদি যান, মেডিসিনের দোকানে, এই শীতকালে ইনহেলার প্রায় কয়েক হাজার গুণ বেশি বিক্রি হয়। আমাদের বাচ্চা ছেলেদের এই প্রবলেম গুলি হয়, কারণ গাছের পাতা অক্সিজেন দিতে পারে না। ঢাকায় প্রচুর গাছ আছে, গাছ কাটার পরেও অজস্র গাছ আছে। আমি অন্তত আপনার এখানেও বলেছি যে আমাদের ফায়ার ব্রিগেডের অসংখ্য গাড়ি আছে, পুলিশের জল কামান আছে, আমরা কেন এই গাড়িগুলিকে, এই গাছের পাতাগুলিকে পরিষ্কার করার জন্য রাত 3টার সময় বৃষ্টি করি না? বৃষ্টি যদি আমি করতে পারি, রাস্তার দুপাশে অন্তত প্রতিনিয়ত আমি ওই গাছগুলি থেকে অক্সিজেন পাবো। ফটোসিনথেসিস করার সুযোগ এই গাছগুলিকে দিতে হবে। কলকাতার মতন জায়গায় ওরা ইউনিয়ন কাউন্সিল অনুযায়ী গাড়ি দিয়ে দিয়েছে, ওই ইউনিয়নের গাছ পরিষ্কার রাখা সেই ইউনিয়ন কাউন্সিলের লোকের দায়িত্ব। আমাদের এখানে কে পরিষ্কার করবে, কার জিনিস কে পরিষ্কার করবে, এটারই সিদ্ধান্ত হয় নাই। করোনা যখন প্রচন্ড রকম আক্রমণ হলো, তখনই শুধু দেখতে পারলাম যে আমি যে কথা 5 বছর বলেছি, সেই ফায়ার ব্রিগেড, তারপরে আপনার জল কামান, রাস্তায় ওষুধ মিশানো পানি দিচ্ছে, সেটা কিন্তু আর নাই। আমি তো মনে করি আজকে এই মুহূর্তে, আজকে থেকেই আবার নতুন করে রাস্তায় পানি, গাছে পানি দেওয়ার ব্যবস্থা করা হোক। রাত 3টার সময় আপনি আর্টিফিশিয়াল বৃষ্টি যদি করতে পারেন, আমার এই সন্তানদের, ছোট বাচ্চাদের, বয়স্কদের ইনহেলার নেওয়ার পার্সেন্টেজ প্রায় 40 থেকে 50% কমানো সম্ভব। আমাদের হাতে ক্ষমতা আছে, আমাদের সদিচ্ছাটা দরকার, এবং সদিচ্ছা বাস্তবায়ন করার জন্য কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার। ডক্টর চৌধুরী কিছু যোগ আমি একটু অ্যাড করতে হবে, কারণ একটু কনফিউশন সৃষ্টি হতে পারে। যেমন যেটা আর্কিটেক্ট মোবাশ্বের সাহেব বললেন যে বেসমেন্টে মশা হয়, আসলেই হয়, প্রচুর মশা হয়। এখন সিটি কর্পোরেশন থেকে বলা হয়, হেলথ ডিপার্টমেন্ট থেকে বলা হয় 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, কিন্তু এটা একটা অবাস্তব কথা, কারণ 3 দিনে পানি ফেলে দেওয়া যায় না, এটা কোনোদিন সম্ভব না, কোনো বাড়িতেই করা যায় না, এবং প্রয়োজনীয়তা নাই। এটা হচ্ছে কি 7 দিনে 1 দিন, সব দেশেই এই করে। উইকলি একটা, এটা এডিস মশার জন্য মূলত উইকলি একটা ক্লিনিং অপারেশন চালানোর কথা, কিন্তু এটা না করে একটা কবিতা পড়া হয় 3 দিনে 1 দিন, এটা কোনো মানেই হয় না।
এবং বেসমেন্টে কিন্তু আপনি কেরোসিন দিতে দেয় না, কেরোসিন দিতে নাকি আপনার তাদের ওই কিউরিংয়ে প্রবলেম হয়, কেরোসিন দিতে তারা অনীহা প্রকাশ করেন। আর একটা বিষয় হলো সেইখানে কীটনাশক দেওয়া যায়। এখন যে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর যেসব কীটনাশক আছে, একবার দিলে আপনি 1 মাস পর্যন্ত সেখানে মশা হয় না। এবং উত্তর সিটি কর্পোরেশন এই ধরনের একটা কীটনাশকের ব্যবস্থা করেছে এবং তারা প্রায় 600 জায়গায় দিয়েছে, 600 বেসমেন্ট 600 জায়গায় তারা এটা অ্যাপ্লাই করেছে। 1 মাস পর্যন্ত সেখানে মশার কোনো উপদ্রব নাই বলে আমাকে জানানো হয়েছে, আমি তাদের কাছ থেকে জানতে পেরেছি। আর একটা আপনার বিষয় হচ্ছে যে ওই যে বেসমেন্ট তারপর অন্যান্য জায়গায় আপনার যদি এই জনগণকে উদ্বুদ্ধ করেন এবং তাদেরকে যদি কীটনাশক অ্যাভেলেবল করে দেন, তাহলে কিন্তু তারা নিজেরাই কিন্তু এই কাজটা করতে পারে। সুতরাং ওই বিষয়টা একটু আমি আর কি অ্যাড করলাম এই পয়েন্টটা। স্থপতি মুবাশির হোসেন, আমি একটু জাস্ট অন্য তবে একটুখানি কথা বলি, সেটা হচ্ছে যে বেসমেন্টে আমি ধরেন আজকে 20 বছর ধরে কনস্ট্রাকশনের কাজে জড়িত, আমি কিন্তু বেসমেন্টে হালকা করে কেরোসিন মিশিয়ে পানির উপরে দিয়ে দিই, কারণ ওই পানি কিউরিং এ ব্যবহার করা হয় না, কিউরিং এ ব্যবহার করে এই ওয়াসার পানি দিয়ে কিউর করা হয় পাম্প লাগিয়ে প্রত্যেকটি সাইটে। এটা আপনি যদি যান কখনো তাই দেখতে পাবেন। আমি একটু আপনার কাছ থেকে কখনো পাই নাই। জি, আমরা বাংলাদেশ তার স্বাধীনতার 50 বছর উদযাপন করব, সুবর্ণ জয়ন্তী আগামী মার্চে। আমি এই সময়টাকে সামনে রেখে আমি একটু যে ছোট্ট করে আপনার কাছ থেকে প্রশ্ন মানে শুনতে চাই যে আপনি কি মনে করেন কি না যে বাংলাদেশ একটি উদার, আধুনিক, সহনশীল এবং মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে? না রাষ্ট্র, না সরকার, না রাজনৈতিক দলগুলো, না নাগরিকরা, আমরা যারা এই দেশের অধিবাসী, আমাদের মধ্যে এই চেতনাগুলো আছে কি না, থাকলে কোথায় আছে, না থাকলে কেন নেই, এবং বাস্তবে চিত্র কি দেখতে পাচ্ছেন আপনি? একটু শুনতে চাই সব মিলিয়ে। আমি একটা জিনিস বলি, আমাদের ভিতরে চেতনাটি আছে, কিন্তু চেতনার বহিঃপ্রকাশ করার মতন ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলেছি। এবং এই হারিয়ে ফেলানোর পিছনে যে জিনিসটি কাজ করেছে সেটি কিন্তু আপনাকে জানতে হবে। যে পৃথিবীর যতগুলি রাষ্ট্রে সামরিক শাসন জারি হয়েছে, সামরিক শাসন জারি হওয়ার সাথে সাথে আর্মি চিফ যা বলেন সেটাই হলো আইন। উনি যদি বলেন যে পশ্চিম দিকে সূর্য ওঠে, আমাদের আমলারা পরের দিন থেকে প্রতিটি জায়গায় লিখবে বাংলাদেশের সূর্য ওঠে পশ্চিম দিক থেকে, কারণ আর্মি চিফের নির্দেশ হচ্ছে আইন। কারণ ওই সময় দেশের সমস্ত আইন কানুন বন্ধ করে দেওয়া হয়। এই অভ্যাসটা আমাদের ভিতরে মারাত্মকভাবে তৈরি হয়ে গেছে। এখন ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র হিসাবে। আমি নিয়মিত কোরআন শরীফ পড়ি, আমি ওই জন্যই কথাগুলি বলছি। কোরআন শরীফের অনেকগুলি আয়াত কোনো মসজিদ আমি শুনতে পাই না, কোনো মৌলানা সাহেবকে বলতে শুনি না। আমি একটা এক্সাম্পল যদি আপনাকে দিই, কোরআনের আয়াতের ভিতরে আছে ইহুদি, খ্রিস্টান, সাবি যারা এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং সৎ কাজ করে, পরকালে বিশ্বাস করে এবং ভালো কাজ করে, তাদের চিন্তা করার কোনো কিছু নাই। কিন্তু আমাদের মাওলানা সাহেবদের একটা বিরাট অংশ প্রতিনিয়ত বলে থাকেন মুসলমান ছাড়া বাকি সব কাফেরদেরকে খতম করো। তাহলে চায়নাতে জ্ঞানের জন্য যেতে বলেছিল কেন? চায়নাতে কি মুসলমান ছিল? তাহলে চায়নাতে যেই আমার প্রথম দায়িত্ব হলো যে জ্ঞানী লোকটাকে হত্যা করা বা তাকে মেরে তার কাছ থেকে আমার জ্ঞান নেওয়া। এই যে ওয়াজ মহফিলগুলির ভিতরে কিছু মানুষ, কিছু মাওলানা, অসংখ্য ভালো মাওলানা আছে, আমার সৌভাগ্য হয়েছে অনেক মাওলানার সাথে বসা, আমি তাদের কাছ থেকে সুন্দর তথ্য পেয়েছি। কিন্তু এই মানুষকে উস্কানোর মতন কিছু মাওলানারা আছেন যাদের ব্যাপারে সরকারের আমার মনে হয় দরকার হলে ইসলামিক চিন্তাবিদদেরকে নিয়ে একটি কমিটি করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া একান্ত প্রয়োজন। যদি তা না হয়, এই যে আপনি বঙ্গবন্ধুর মূর্তি নিয়ে বলছেন, মূর্তি পূজা মানুষ না করেছে ইসলামে, অর্থাৎ যাকে দেবতা বানিয়ে মানুষ পূজা করে সেটাকে না করেছে, তাহলে তো কাবা শরীফ থেকে যে রিলে করা হয় সেগুলি তো অসংখ্য জায়গায় দেখানো হচ্ছে লাইভ, তাহলে আমি কি ওইটা দেখবো না বন্ধ করে দেবো? এই প্রশ্নগুলি কিন্তু আমাকে আপনাকে করতে হবে, এগুলির যুগোপযোগী সমাধান করতে হবে। কোরআনের বিভিন্ন আয়াতের নিচে লেখা আছে এই জিনিসটি বুঝতে পারবে শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরা। এখন কে জ্ঞানী সেটির বিচার করার ব্যাপার আছে। অনেক অনেক তথ্য আছে কোরআনে
যে তথ্যগুলি আমাদের মাওলানা সাহেবরা মসজিদে বলেন না। ওনারা প্রতিনিয়ত যে কাজটি করেন, হাদিস বলেন, হ্যাঁ হাদিস ওনারা বলতে পারেন, কিন্তু মানবিক গুণ সম্পন্ন যে কথাগুলি আছে, যেমন কাফেরকে দেখলেই হত্যা করতে বলা হয়েছে, কিন্তু আগের টুকু বলেন না, পিছনের টুকুও বলেন না। সেখানে যুদ্ধকালীন অবস্থার কথা বলা হয়েছে। আমি এক্সাম্পল দিয়ে বলেছি যে মুক্তিযুদ্ধে আমি প্রবাসের মানুষ হত্যা করেছি, তার মানে কি আমি এখনো মানুষ হত্যা করতে পারবো? যদি তা না পারি, তাহলে ওই আয়াতের ভিতরে লেখা আছে যারা সারেন্ডার করবে, যারা তোমার কাছে আসবে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব তোমার। যদি ক্ষতিপূরণ না দিতে পারে, তবে তার গোত্রের কাছে তুমি ফিরিয়ে দিয়ে আসবা। ইসলামে এত সুন্দর সুন্দর কথা বলা আছে, সব সময় অর্ধেক কথা তারা বলছেন যেটাতে মানুষকে উত্তেজিত করা যায়। আমার মনে হয় প্রতিটি মানুষ যারা এই ধর্ম নিয়ে ধর্মের ব্যাপারে সহনশীল না, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কোরআন পড়েন, তাহলেই জানতে পারবেন যে যে মানুষগুলি মাঠে ময়দানে একটা অনেক কথা বলেন, তাদের অনেকের ভিতরেই কোরআন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, অথবা ইচ্ছাকৃতভাবে নেন না। কারণ কোরআনেই বলা আছে যে এই যারা এই কোরআন নিয়ে কাজ করেন, তাদের একটা বিরাট অংশ কোরআনের বিরুদ্ধেই কথা বলে থাকে। তা আমি এই কথাগুলি এই জন্যই বললাম যে আসুন না, যদি আমি ইসলাম নিয়ে কথা বলতে চাই, ইসলাম নিয়ে কেউ কথা বললে, বাংলায় সুন্দর সুন্দর কোরআন শরীফ আছে, জাস্টিস হাবিবুর রহমানের কোরআন শরীফ আপনি যেসব তথ্য পাবেন, আমাদের কিছু কিছু মাওলানা সাহেব বাইরে যে কথা বলছে, এই কোরআনের সাথে তার সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করা যায়। তা আমরা এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, ধর্ম নিয়ে অবৈধ মিথ্যা কথা বলা হচ্ছে, কোরআনকে অবমানিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা না নিতে পারি, যদি আমরা নিজেদেরকে বলি মুসলমান, তাহলে একটি অন্যায় কাজ করব। আরেকটি হচ্ছে বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ, প্রতিটি ধর্মকে সমান অধিকার দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু এই কাজটি করেছেন। আপনার তথ্যের জন্য আপনাকে জানাই, স্বাধীনতার পরে যে কোনো সরকারি অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হতো, বাইবেল থেকে পড়া হতো, ত্রিপিটক পড়া হতো, গীতা পড়া হতো। এখন কিন্তু মার্শাল লর পরে শুধুমাত্র কোরআন তেলাওয়াত হয়। এটি কি কনস্টিটিউশনের সাথে সঠিক ভাবে যায়? তাহলে অন্য ধর্মের মানুষরা কি দ্বিতীয় শ্রেণীর মানুষ? অন্য ধর্মের মানুষ কি বাংলাদেশে সমান অধিকারে নাই? যদি থাকে তাহলে তাদেরকেও সুযোগ দিতে হবে। হ্যাঁ, আপনার বক্তব্য দিবেন, তারা তাদের বক্তব্য দিবে। সহনশীলতার মাধ্যমে একটি রাষ্ট্র তৈরি হয়। রাষ্ট্রের সবচেয়ে বড় গুণ এটা। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, এখানে একটা খুব সেন্সিটিভ বিষয় আপনি উল্লেখ করেছেন, যে ভাস্কর্যের কথা আপনি এনেছেন, যে এটা দুর্ভাগ্যজনক যে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্য তৈরি হবে, তার বিরুদ্ধে এইভাবে যে একদল লোক, আমি বলবো যে ধর্মান্ধ লোক, কিংবা ধর্মান্ধও বলবো না, তারা রাজনৈতিক উদ্দেশ্যে এটা বিরোধিতা করতেছে, এটা কিন্তু দুর্ভাগ্যজনক। এবং এই যে ভাস্কর্য কিন্তু বহু দেশে আছে। আপনি দেখেন ইরানে আছে, আপনার তুরস্কে আছে, অনেক ইসলামিক কান্ট্রিতে ভাস্কর্য আছে। এইখানে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটা এরা তৈরি করতে চাচ্ছেন, সেটাকে তো জনগণের সামনে পূজা করানোর জন্য দেওয়া হচ্ছে না, তার স্মৃতি রক্ষা, তার আদর্শ প্রচারের জন্যই করছে। কিন্তু এখানে আরেকটা বিষয় আমার উল্লেখ করতেই হবে, যে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং অন্যান্য ভাস্কর্য নিয়ে বাংলাদেশে কিন্তু একটা ব্যবসাও হচ্ছে। আপনি যদি বিভিন্ন জায়গায় খোঁজ নেন যে বিভিন্ন রকমের ভাস্কর্য করা হচ্ছে। বঙ্গবন্ধু একটা বিশাল মাপের লোক ছিলেন, আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার যে ভাস্কর্য হবে, সে ভাস্কর্য হবে বিশ্বমানের। আমরা কি বিশ্বমানের করতে পারছি? আমরা সেখানে কেন সিমেন্ট রড দিয়ে করি? কেন আমরা যে ব্রোঞ্জের ভাস্কর্যের মতো করি না? কেন মাউন্ট রাশমোরে যেমন আপনি 4 জন প্রেসিডেন্ট, ওয়াশিংটন, জেফারসন, থিওডর রুজভেল্ট, আব্রাহাম লিঙ্কনের যেভাবে তাই ভাস্কর্য করা হয়েছে, একটা কালোজয়ী, একটা শৈল্পিক, একটা নান্দনিক বিষয়। আপনার এই যে উইনস্টন চার্চিলের যে ভাস্কর্য তৈরি করা হয়েছে, সেটা রাখা হয়েছে কোথায়? এবং সেটার জন্য তো আপনার অনেক ডিজাইন করা হয়েছে, অনেক চিন্তা ভাবনা করা হয়েছে, এবং তার মৃত্যুর অনেক পরের করা হয়েছে। সেটা ব্রোঞ্জ ভাস্কর্য, এবং সেটা তাদের পার্লামেন্ট চত্বরে করা হয়েছে। আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য অলিতে গলিতে করে দিতে চাচ্ছি। অলিতে গলিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য দরকার নেই। অলিতে গলিতে দরকার হচ্ছে
বঙ্গবন্ধুর আদর্শ, যে আদর্শ ছিল আদর্শ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, যে আদর্শ ছিল দুঃশাসনের বিরুদ্ধে কথা বলা, যে আদর্শ ছিল স্বাধীনতার কথা বলা, সেই আদর্শ আমরা বাদ দিয়ে আমরা জায়গায় জায়গায় আপনার সিমেন্ট দিয়ে, এবং অনেকগুলি ভাস্কর্যের আমি ছবি দেখেছি, সেইখানে আমার কাছে দুঃখ লাগে যে বঙ্গবন্ধুর যে তার যে চেহারা, তার যে অবয়ব, তার যে এই তার যে অভিব্যক্তি, সেগুলি কিছুই ফুটিয়ে উঠতে এরা পারে নাই একটা কোনো রকম একটা বাণিজ্যিক কাজের জন্য। সেই জন্য আমি মনে করি বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি তৈরি করা হয়, সেটা তৈরি করতে হবে বিশ্বমানের তৈরি করতে হবে। সেটা কেন রড সিমেন্ট শুধু, সেটা আমরা কেন ব্রোঞ্জের করতে পারবো না? আপনি দেখুন গান্ধীর ভাস্কর্য করেছে, এই যে আপনি সর্দার প্যাটেলের যে ভাস্কর্য করেছে, সেগুলি কিন্তু তার ভিতরে নান্দনিকতা আছে, তার ভিতরে এক ধরনের শৈল্পিক একটা কর্মকাণ্ড। এইখানে আপনি দেখেন যে একজন ভাস্কর, বাংলাদেশের স্কাল্পটর, উনি যেটা করেছেন সারা ঢাকায় সব রুচিহীন অপশিল্পের দৃষ্টি দূষণ কতগুলি বস্তু জায়গায় জায়গায় করে রাখা হয়েছে। আমি একটা উদাহরণ দিই। আপনি দেখুন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটা রত্নদ্বীপ বলে একটা ভাস্কর্য আছে, সেটা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে শুরু হয়েছিল। সেখানে 3টা মুক্তা আছে, তিনটে ঝিনুক আছে, 3টে ঝিনুকের ভিতরে 3টে বড় বড় মুক্তা আছে। এটা কি মানে হয়? কি বোঝাতে চাচ্ছেন এই ভাস্কর মহোদয়? উনি এখন নাই জীবিত, কি বোঝাতে চাচ্ছেন? উনি যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে বাংলাদেশে 3টে রত্ন আছে, একজন প্রধানমন্ত্রী এবং তার 2 পুত্র। এর জন্য কত কোটি টাকা খরচ হয়েছে। আপনি দেখুন ভাস্করের বিরুদ্ধে লোকে কথা বলে, এই যে হামিদুর রহমান এবং নভেরা আহমেদ, এই 2 জনে মিলে আমাদের যে এই 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে একটা ভাস্কর্য সৃষ্টি করেছিলেন। আপনি দেখুন মাত্র কয়েকটা স্তম্ভ, মাঝ দিয়ে কিছু রড, এটা দিয়ে কি একটা নান্দনিক কি একটা শৈল্পিক একটা ভাস্কর্য তৈরি করেছেন। সেখানে একজন মা তার সন্তানের মৃত্যুতে অবনত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। আর সেই ভাস্কর্যের পরে 60 বছর পরে আর একটা ভাস্কর্য করা হয়েছে 21শে ফেব্রুয়ারির উদ্দেশ্যে, স্মৃতিকে করার জন্য। ওই ভাস্কর সাহেবই করেছেন, উনি পরিবাগে আছে। সেইখানে এক ভদ্র মহিলার কোলে একটা বিশাল আকার শিশু, 21শে ফেব্রুয়ারির উদ্দেশ্যে উনি এটা করেছেন, পরিবাগে আছে। কাছে থেকে দেখলে আপনি দেখবেন সে মহিলা হাসতেছে, কি অবাক কাণ্ড। এইরকম আমি আরো অনেক উদাহরণ দিতে পারবো। আমি মনে করি কি যে ভাস্কর্য থাকবে বাংলাদেশে, বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে, সে ভাস্কর্য হতে হবে বিশ্বমানের। সেই ভাস্কর্য প্রতিষ্ঠিত করতে হবে সেই উইনস্টন চার্চিলের মতোই আমাদের সংসদ চত্বরে, ওই কোথায় কোন ওই আপনার ঢাকার প্রত্যন্ত অঞ্চলে নয়। স্থপতি মোবাশ্বের হোসেন, আমি একেবারে শেষ প্রান্তে জাস্ট ছোট্ট করে যদি কিছু যোগ করবার থাকে। না, ভাস্কর্য থাকা তো এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, কারণ ভাস্কর্য থাকবে, কারণ বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ এবং ধর্মে কোথাও ভাস্কর্য থাকবে না এই কথা কখনো বলা হয় নাই। মূর্তি পূজা করতে না করা হয়েছে, হ্যাঁ, পদে পদে মূর্তি পূজার বিরুদ্ধে না করা হয়েছে, এবং আমাদের যে ভাস্কর্যগুলি আছে এগুলি কোথাও কখনো পূজা হয় না। আর যারাই কথাগুলি বলছে তারা টেলিভিশন ক্যামেরা গেলে সবার আগে অন্যকে ধাক্কা দিয়ে নিজেকে প্রকাশ করার জন্য চেষ্টা করে। এই যে ছবিগুলি হয়, এই যে ফটো তোলা হয়, এগুলিকে তাহলে আমি কোন মাত্রায় নেব, এটি আমি ওনাদের কাছে প্রশ্ন করছি। ওনা ভাস্কর ছবি, দেওয়ালে ছবি লাগানো যাবে না, দেওয়ালে ছবি প্রধানমন্ত্রীর ছবি বা কি বলে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ওখানে আল্লাহ রসুলের নাম লিখতে হবে, এই যে এই ধরনের কথাবার্তা ওনা বলেন, আমাকে আল্লাহ রসুল তো আমার অন্তরে আছে, আর আমি যদি ওখানে লাগিয়ে ওর সামনে যদি অন্যায় কাজ করি, তাহলে আল্লাহ রসুলের ওটা লাগানোর ভিতরে সার্থকতা কোথায় আসবে? সামগ্রিকভাবে পুরো জিনিসটাকে নিয়ে চিন্তা করতে হবে। আমরা যদি এই চিন্তাটা সঠিকভাবে করি, ধর্মের দৃষ্টিকোণ থেকেই করে, প্রত্যেকটি ধর্মের দৃষ্টিকোণ থেকেই আমরা যদি করি,
আমরা সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ধর্মের নামে যে যা খুশি বলবে এটা থেকে কিন্তু বাংলাদেশকে বের করে নিয়ে আসতে হবে। কারণ পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। এই মুসলমানরা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি সহনশীল, অন্য ধর্মের প্রতি সবচেয়ে বেশি সহনশীল। এবং আমি আমার জীবনে একটা ছোট্ট কথা যদি বলি, আমি জানতাম আমাদের 3টি উৎসব। কারণ আমি ছোটবেলায় দুটা ঈদে রাত্রে 10টা পর্যন্ত বাইরে থাকতে পারতাম, আর অন্য সময় আমাকে 6টার মধ্যে নামাজ পড়তে চলে আসতে হতো। তো দুটি ঈদে আমি বাইরে থাকতে পারতাম, আর দুর্গাপূজায় বাইরে থাকতে পারতাম। কারণ এই 3টি জিনিস বাঙালির সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই কথাগুলিকে বিশ্বাস করতে হবে, সত্যি হিসাবে মেনে নিতে হবে, আমাদের দৈনন্দিন জীবনের অংশ হিসাবে মেনে নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্থপতি মুবাশির হোসেন এবং ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে এবং কোভিড পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক, গোটা পৃথিবী জুড়েই, বাংলাদেশের বাইরে নয়। সতর্ক থাকতে হবে। সতর্ক থাকবার প্রধানতম উপায় হচ্ছে মাস্ক ব্যবহার করা এবং অবশ্যই শারীরিক দূরত্বটা বজায় রাখা, যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এর কোনো বিকল্প নেই। ভ্যাকসিন কবে আসবে, সেই ভ্যাকসিন কতটা কার্যকর হবে, সেই ভ্যাকসিন আমরা কে পাবো না সেগুলো এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে ভ্যাকসিন ব্যবস্থাপনার বিষয়ে এখন থেকেই সরকারকে আরও অনেক বেশি উদ্যোগ এবং তৎপর হতে হবে। আমার দুই অতিথি মনে করেন, যদি আমরা ভ্যাকসিন যখন আসবে এবং ভ্যাকসিন যখন আমরা পাবো এবং ভ্যাকসিনের ব্যবস্থাপনা আর পুরো দায়িত্বটা ওনারা সশস্ত্র বাহিনী হাতে দেবার জন্য অনুরোধ করেছেন এবং সেটি অনেকটা নিরাপদ হবে, সেখানে দুর্নীতি কম হবে এবং সব মিলিয়ে মানুষের তাতে কল্যাণ হবে বলে ওনারা মনে করেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তেমন কোনো উদ্বেগ ওনারা মনে করেন না, কারণ এই সময়টা ইতিমধ্যেই পার হবার পথে। বাকি যেটুকু সময় আছে ততটা উদ্বিগ্ন আমরা। কোভিডের মধ্যে আরও উদ্বেগ বাড়িয়ে লাভ নেই। তবে মশা আছে, মশাকে দূর করা যাচ্ছে না, শহর নাগরিক সমাজের বাসযোগ্য হচ্ছে না এবং এখানে অক্সিজেনের সংকট আছে, যে কারণে তরুণরা ইনহেলার ব্যবহারের দিকে ঝুঁকে পড়ছেন। আমার অতিথিরা যেগুলো বলছিলেন, এই কাজটি আসলে করবার দায়িত্ব প্রধানত ঢাকার 2 সিটি কর্পোরেশনের নগর পিতাদের এবং তাদের মধ্যে যে সমন্বয়ের অভাব আছে এবং নগরকে যেভাবে সাজানো দরকার নগর সরকারকে এবং এর সঙ্গে সরকারের, কেন্দ্রীয় সরকারের যে সম্পর্ক থাকা দরকার, সেই বিষয়গুলো পুনর্বিবেচনা করার কথা বহুদিন ধরে বলা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এই দিকে নজর না দিলে আসলে এগুলো আলোচনার মধ্যেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থাকবে, কিন্তু সমস্যার তেমন সমাধান হবে না। আমি প্রশ্ন রেখেছিলাম আমার অতিথিদের কাছে যে বাংলাদেশের 50 বছর হবে, বাংলাদেশ কতটা আধুনিক হলো, কতটা উদার হলো, কতটা সহনশীল হলো এবং কতটা গণতান্ত্রিক হয়ে উঠতে পারলো, মানুষের অধিকারের প্রতি কতটা সজাগ হলো। আমার দুই অতিথি মূলত একটি বিষয় দৃষ্টি নিবন্ধ করেছেন, অন্য দিকগুলোতে তেমন একটা মনোযোগ দেননি। খানিকটা 1-2 লাইনে কথা বলবার চেষ্টা করেছেন, ইঙ্গিতে কথা বলবার চেষ্টা করেছেন। যেগুলো বলেছেন সেগুলো অবশ্যই প্রণিধানযোগ্য। তবে আমি শুধু একটা বিষয় যোগ করে দিতে চাই যে ওনারা আকারে ইঙ্গিতে পৃথিবীর ইতিহাস থেকে রাজনীতির ক্ষেত্রে যেসব অশুভ শক্তির প্রতি ইঙ্গিত করেছেন এবং সেই শক্তিগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় মাথাচাড়া দেয়, কিন্তু একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা আমাদের অতীত অভিজ্ঞতা কিংবা নিকট অতীতের অভিজ্ঞতায়, যে এই শক্তিগুলোকে নানাভাবে নিজের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করলে এবং আশ্রয় প্রশ্রয় দিয়ে শক্তিমান করে তুললে তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত তাদের ক্রিয়াকর্ম যে লক্ষ্য নিয়ে করা হয় হিতে বিপরীত হয় এবং তারা কিন্তু তীরটা শেষ পর্যন্ত যিনি আশ্রয় প্রশ্রয় দেন তার দিকে ছোড়েন। কাজে মাথায় রাখতে হবে যে শুভ শক্তি অশুভ শক্তির মধ্যে পার্থক্যটা নিরূপণ করা এবং কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক শক্তির উচিত নয় কখনো কোনো ধরনের অশুভ শক্তি, অশুভ প্রতিষ্ঠান, অশুভ গোষ্ঠী, অশুভ আদর্শকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, লালন পালন করা বা বাড়তে দেওয়া। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।